চল স্টার্ট করি। ব্লকে আজকে যেগুলো দেখবো বোঝার মতন পার্ট কিছু নেই, আজকে ম্যাক্সিমাম পার্টি মুখস্থ করার। কোশ্চেন অ্যান্সার আমি তোকে অনেকগুলোই পাঠিয়েছি, আর তো ম্যাক্সিমাম 10-12টা কোশ্চেন পাঠাবো। আচ্ছা, এর আগে দেখ আমি তুই ডিএনডি ব্লক চ্যাপ্টারের মধ্যে বেসিক্যালি মে মাসে পড়েছিলাম, মে জুন মাসে পড়েছিলাম K2CR2O7 এর রিয়াকশন, CR2O7-2 রিয়াকশন পড়া আছে, মনে আছে? পড়েছিলাম বহুদিন আগে, পাঠিয়েছিলাম অনেক দিন আগে K2CR2O7 CR4-2 রিয়াকশন। তোকে পাঠিয়েছিলাম কোনো পিডিএফ পাঠিয়েছিলাম ডিএনডি ব্লকের, পাঠিয়েছিলাম মানে একটা পিডিএফ। হ্যাঁ, কোশ্চেন অ্যান্সার না, ডিএনডি ব্লকের রিয়াকশন ছিল, এরকম কোনো পিডিএফ পাঠিয়েছিলাম। কি আছে ওর মধ্যে? কি আছে ওর মধ্যে? তোকে ডিএনডি ব্লকের কোশ্চেন অ্যান্সার পাঠিয়েছিলাম, ছবি না, কোনো পিডিএফ। ডিএনডি ব্লক যার মধ্যে রিয়াকশন আছে শুধুমাত্র। আজকে ক্লাসে নতুন করে কিছুই পড়ার নেই, সব টপিক আমাদের শেষ, এবার যা আছে সব মুখস্থ করার জিনিস। ডাউনলোড করিস নি তখন? আমি তো আর পাঠাবো না। পাঠিয়েছিলাম তোকে অর্ণব ডিএনডি ব্লক পিডিএফ পাঠানো আছে, তাই তো? পিডিএফের মধ্যে কি আছে? K2CR2O7 এর রিয়াকশন আছে না, ভরিয়ে ভরিয়ে রিয়াকশন আছে তো, 2 পেজ 3 পেজ জুড়ে, হ্যাঁ 4 পাতা জুড়ে, মানে সোজা কথা রিয়াকশন, তাই তো? আচ্ছা, ওই রিয়াকশনের পার্ট আমার তোর K2CR2O7 সিমিলার হতে দেখ, রিয়াকশনগুলো আমার আইদার আয়নিক ফর্মে লেখা আছে CR2O7-2 করে, আর আমার রিয়াকশনগুলো লেখা আছে হচ্ছে বেসিক্যালি K2CR2O7 এই ফর্মেটে লেখা আছে। ওই রিয়াকশনটা আমরা পড়ছি কারণ ওখান থেকে ডাইরেক্ট কোশ্চেন করবে। অলরেডি আমি কোশ্চেন পাঠিয়েছি ডিফারেন্ট স্কুলের, এই সেশনের যে কটা স্কুলের পেয়েছি, আরও 2-3টে কোশ্চেন পেয়েছি, সেগুলো আমি এডিট করে পাঠাবো, কালকের মধ্যে পাঠিয়ে দেবো। তোর বাড়িতে কাজ কি স্টার্ট করে দিয়েছিস কাজ? যেটা সিমিলার হতে K2CR2O7 মানে পটাশিয়াম ডাইক্রোমেট, ক্রোমিয়াম রিলেটেড, যেটা ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার আবার 24, ক্রোমিয়াম রিলেটেড জিনিসপত্র আমি তোকে পাঠিয়েছি, তুই বাড়িতে পড়ছিস। K2CR2O7 এর রিয়াকশন, K2CR2O7 ডাইক্রোমেট কেন পিএইচ এর সাথে সাথে আমার কালার চেঞ্জ হয়, এই কোশ্চেনটাও তোর আসে, স্কুলের পরীক্ষাও দেখতে পাবি। সিমিলার হতে K2CR2O7 এর পাশাপাশি আরেকজনেরও ভাই আছে, সেটা হচ্ছে KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। KMnO4 এরও একইভাবেই তোকে রিয়াকশন পড়তে হবে, MnO4 মাইনাস হোক বা KMnO4, ওই একই ফর্মেটে রিয়াকশান, যেটা আমি তোকে পাঠাবো। সোজা কথা, ওই পিডিএফের মধ্যে হয়তো আমি আরও কিছু এক্সট্রা অ্যাড করে আবার পাঠাবো, তার জন্য আমার 2 দিন টাইম লাগবে। KMnO4 এর রিয়াকশান একইভাবে তোকে পড়তে হবে, যেটা তুই K2CR2O7 পড়েছিস, মুখস্থ করেছিস, KMnO4 এর রিয়াকশন তোকে পড়তে হচ্ছে, তাহলে ওটাও আমি তোকে পাঠাবো। ওখান থেকে আরও 2খানা কোশ্চেন, যদি এই কোশ্চেন তোকে ডাইরেক্টলি এখন আর দেয় না, স্কুলে দিতে পারে, KMnO4 এর ছবি আঁকতে দেবে, MnO4 মাইনাসের স্ট্রাকচার আঁকতে দিতে পারে, এগুলো তোকে আর বোর্ডে এখন রিসেন্টলি আর আসে না, স্কুলে তোকে দিতে পারে। K2CR2O7 একইভাবেই CR2O7- ছবি দেখবি তুই, স্কুলের কোশ্চেন এসব কোশ্চেন আসে, বোর্ডের এক্সামে আসে না ভাই এখন কোশ্চেন, এখন ছবি আঁকতে তোকে দেবে না। তোকে গ্রুপের মধ্যে CBSE স্যাম্পল পেপার, ISC স্যাম্পল পেপার পাঠানো আছে, স্যাম্পলগুলো বাড়িতে নিজের দায়িত্বে সলভ করবি, সলভ করার পর যদি ডাউট থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করবি, কারণ আমি পুরো পেপার ধরে ধরে সলভ করাবো না, স্বাভাবিকভাবেই ভাই পেপার ধরে ধরে সলভ করা এখানে পসিবল না। আমি ওই পেপার সলভ করার পরে আমি বাড়িতে দেখবো যে আমার কোনগুলো অন্য টাইপের মনে হচ্ছে, সেগুলো আমি হয়তো কোনো একটা ক্লাসে বলবো, বাট আমি পুরো পেপার এখানে সলভ করাবো না। আর তুই যদি স্যাম্পল পেপার সলভ না করিস, তাহলে তুই এইবার ছোটে কী প্যাটার্নে কোশ্চেন আসবে সেটা তুই বুঝতে পারবি না, হয়তো এরকম হতে পারে স্যাম্পল থেকেই ধর কোশ্চেন দিল। দুখানাই গ্রুপের মধ্যে পাঠানো আছে, একটা CBSE স্যাম্পল, একটা হচ্ছে ISC স্যাম্পল। তাহলে স্যাম্পল পেপার তোকে নিজেকে সলভ করতে হবে, সলভ আর করবি কি, নিজে সলভ করবি, করার পরে অ্যান্সারও দেওয়া আছে CBSE স্যাম্পলে, আর একটা পিডিএফের মধ্যে আমার অ্যান্সারও দেওয়া আছে, তুই বাড়িতে সলভ করবি, তারপরে অ্যান্সার দেখবি। ফার্স্টে অ্যান্সার দেখবো না, ফার্স্টে অ্যান্সার বোকা লোকেরা দেখে, যারা স্মার্ট তারা নিজেরা সলভ করে ফার্স্টে, তারপরে ভাই অ্যান্সার দেখে, অ্যান্সার দেখে যদি বুঝতে না পারিস তারপর আমাকে জিজ্ঞেস করবি, স্বাভাবিকভাবেই, না জিজ্ঞেস করার কিছুই নেই। কিন্তু আমি কিন্তু ধরে ধরে তোকে স্যাম্পল পেপার সলভ করাবো না, স্যাম্পল পেপার কি কোনো পেপারে আমি তোকে ধরে ধরে এরকম সলভ করাবো না, যেগুলো তোর করার পরে যেগুলো ডাউট থাকবে সেগুলো আমাকে জিজ্ঞেস করবি, সেগুলো আমি ক্লাসে করবো, কোনো একটা ক্লাসে করবো, বলে দেবো কোন দিন আমার স্যাম্পল পেপার হবে, বলে দেবো ওই শিডিউলের মধ্যেই কোনো একটা ক্লাসে আমি বলে দেবো স্যাম্পল পেপার। স্যাম্পল পেপার করতে এমন কিছু টাইম লাগবে না, কারণ আমাদের সিলেবাস শেষ, কিছুই আমাদের বাকি নেই, শুধু ডিএনডি ব্লকের কোশ্চেন, আর হয়তো ম্যাক্সিমাম 10টা কোশ্চেন হবে, আমি কালকে প্রচুর কোশ্চেন পাঠিয়েছি, আর হয়তো ম্যাক্সিমাম 10টা কোশ্চেন হবে, আর KMnO4 এর রিয়াকশন হবে,
যেটা হয়তো তোর 3 দিন লাগবে ম্যাক্সিমাম মুখস্থ করতে। এই হচ্ছে তোর KMNO4 এর রিয়াকশনের পার্ট। ডিএনডে ব্লকের এইটুকু পার্ট বাকি আছে। বাকি জিনিসপত্র তো বুঝতেই পারছিস, এবার তোকে পড়তে হচ্ছে, মুখস্থ করতে হচ্ছে, প্র্যাকটিস করতে হচ্ছে, অর্গ্যানিক কেমিস্ট্রি, বাকি যা যা জিনিসপত্র আছে। তাহলে আজকের ক্লাসে বোঝার মতন কিছুই নেই। আজকের ক্লাসে বেসিক্যালি আমি ডিএনডে ব্লক হয়তো একটুখানি মার্ক করবো বই থেকে। ইলেকট্রোকেমিস্ট্রি আমার বোঝার মতন কিছু নেই, ইলেকট্রোকেমিস্ট্রি তোকে বই থেকে মার্ক করবো। যদি আমি তোকে বলেছিলাম ইলেকট্রোকেমিস্ট্রির পার্ট পাঠাবো, বই থেকে মার্ক করবো, আমি পাঠাবো। কোন জিনিসটা পাঠাবো? একদম শেষে, ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারের একদম শেষে যে রিয়াকশানগুলো আছে সেইগুলো আমি মার্ক করবো। তার মধ্যে আমার লেড সেল আমার পাঠানো আছে, লেড স্টোরেজ সেল আমার পাঠিয়েছিলাম, এটা আমার পাঠানো আছে। তারপরে ফুয়েল সেলও আমার পাঠানো আছে, ফুয়েল সেলের জিনিসটা আমার পাঠানো আছে। সেগুলোতে আরেকটা জিনিস আছে করোশন। এগুলো আমার বোঝানোর কিছু নেই, এগুলো ভাই তোকে রিয়াকশান পড়তে হবে সিম্পল একদম। তোকে পরীক্ষাতে এরকম রিয়াকশান লিখতে দেবে। এ হচ্ছে সিম্পল জিনিসপত্র, তুই বুঝে গেছিস। তাহলে সিলেবাস সলিউশন চ্যাপ্টার থেকে কোথা থেকে কী হবে আমি তো আর এখানে ধরে ধরে কিন্তু তোকে সলিউশন চ্যাপ্টার আবার পড়াবো না। নেক্সট মানডেতে এখানে হবে হচ্ছে ভাই সলিউশন আর হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের কোশ্চেন অ্যান্সার সলভ। ঠিক আছে, কোশ্চেন অ্যান্সার সলভ মানে কি এরকম না যে ভাই আমি এখানে তোকে কোশ্চেন বলে তুই অ্যান্সার লিখবি, এরকম নয়। নেক্সট মানডেতে শিডিউল তো তোকে পাঠানো আছে। নেক্সট মানডেতে এখানে হবে হচ্ছে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন আর সলিউশন চ্যাপ্টার থেকে কোশ্চেন অ্যান্সার সলভ। কোন কোশ্চেন অ্যান্সার? স্বাভাবিকভাবেই আমি গ্রুপে প্রচুর কোশ্চেন পাঠিয়ে দিয়েছি স্কুলের, সেই স্কুলের কোশ্চেনগুলো থেকে তুই স্টার্ট করে দিয়েছিস। আর কোনটার জন্য কী অ্যাব্রিভিয়েশন ইউজ করেছি দেখেই বুঝে যাবি। এস দিয়ে সলিউশন, হ্যালো অ্যালকেন হচ্ছে এইচ দিয়ে, অ্যালকোহল ফেনল ইথার হচ্ছে আমার এ দিয়ে। লেখা আছে একটা মেসেজের মধ্যে থাকবে, আমি হয়তো পাঠিয়ে দেবো অ্যাব্রিভিয়েশন কোনটা ইউজ করেছি। আগের কোনো একটা মেসেজের মধ্যে এরকম অ্যাব্রিভিয়েশন লেখা আছে, ঠিক আছে, কোন চ্যাপ্টারের জন্য আমি কোন লেটারটা ইউজ করেছি। সুন্দর করে প্রত্যেকটা পিডিএফের মধ্যে মার্ক করা আছে। সোমবার থেকে তার মানে এখানে হবে হচ্ছে এখানে প্রিভিয়াসের কোশ্চেন সলভ, মানে কি স্কুলের কোশ্চেন সলভগুলো মানে এরকম নয় যে আমি ধরে ধরে এখানে কোশ্চেন সলভ করাবো, সেটা আমি করাবো না। তুই জানিস তুই বাড়ি থেকে করে আসবি, তারপরে তোর যেটা ডাউট থাকবে আমি বলবো, বা আমার যেটা মনে হবে একটু অন্য টাইপের সেটা আমি বলবো। এরকম হতে পারে ভাই আমার কাছে যেটা সোজা মনে হচ্ছে তোর কাছে সেটা সোজা নাও হতে পারে, স্বাভাবিকভাবেই। তুই যদি বাড়ি থেকে করে আসিস ভালো, না করে আসলে আরও ভালো, না করে আসলে করতে হবে না সিম্পল। ঠিক আছে, কারণ হয়েই গেছে ভাই ক্লাস 12 শেষ। এবার তো ভাই আর জাস্ট ডিসেম্বর আর হচ্ছে জানুয়ারি মাস, তারপরে তোর ফেব্রুয়ারি 27 তারিখ হচ্ছে কেমিস্ট্রির এক্সাম। আইএসসি বোর্ডে একদিন আগে বা হয়তো পরে হবে। এই বছর আইএসসি বোর্ডে হয়তো একদিন পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছিলো, ওই 1 মাস পরে হয়েছে, পরের বছর তো তাই হবে না। তাহলে ওই ধর ফেব্রুয়ারি 27 আইএসসি বোর্ডে এইবারও শিডিউল ওরকমই ছিল, 28 বা 29 ফেব্রুয়ারি এই বছর ছিল না, হ্যাঁ লিপিয়ার ছিল, ঠিক আছে, 29 হয়তো ছিল ওরকম কোনো একটা দিনে, যেটা আমার পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছে আইএসসি বোর্ডে। তো সিবিএসসিতে 27 তারিখ হচ্ছে, বুঝতে পারছি আইএসসি ওই একসাথেই হবে, পাশাপাশি হবে। তাহলে এই হচ্ছে তোর টাইম আর কতদিন আছে বুঝতেই পারছিস। তারপর তোর প্রি বোর্ড আছে, প্র্যাকটিক্যাল আছে। তাহলে বাড়িতে এবার তোকে প্রেশার নিয়ে ভাই সলভ করতে হবে কোশ্চেন অ্যান্সার, সিম্পল। আমি তো আর ওরকম কোশ্চেন অ্যান্সার ধরে ধরে সলভ করাবো না, আমি হচ্ছে সেগুলো করাবো যেগুলো আমার অন্য টাইপের মনে হচ্ছে, বা তোর যেগুলো ডাউট থাকবে সেগুলো। এবার যদি তুই সলভ না করে আসিস তাহলে ভাই আমার কিচ্ছু করার নেই, সিম্পল একদম হয়ে গেল। এবার শিডিউলের কেন দরকার? কারণ বুঝতেই পারছিস ভাই শিডিউল ছাড়া প্রসিড করলে চাপ হয়ে যায় মানে কি তোর মনে হয় ভাই এটা যখন পড়ছি ওটা কখন শেষ হবে। এই জন্য বছরের শুরু থেকে আমরা এখানে শিডিউল ওয়েতে পুরো পড়াশোনাটা করেছি, যার জন্য এখানে বছরের শেষে তো সুন্দরভাবে সিলেবাস শেষ হয়ে গেছে। এখানে ভাই সিলেবাস এমনভাবে শেষ হচ্ছে আমার গ্যারান্টি দিয়ে বলতে পারি অন্য কোথাও এইভাবে হবে না, এই গ্যারান্টি আমি দিতে পারি, এই কনফিডেন্স আমি দিতে পারবো। সাফিসিয়েন্ট কোশ্চেন অ্যান্সার, সাফিসিয়েন্ট জিনিসপত্র আমি তো এখানে বছরের শুরু থেকে সলভ করেছি। তুই বছরের শুরু থেকে এখান থেকে অ্যাকাস্টম যে কোন ধরনের কোশ্চেন তো স্কুলে এক্সামে আসে। আমি তো মানডে থেকেই স্টার্ট করবো, যখন স্কুলের কোশ্চেনগুলো দেখবি সব কোশ্চেন ম্যাক্সিমাম কোশ্চেন আমার তো এখানে করা, ম্যাক্সিমাম কোশ্চেন আমার করা। হয়তো ভাই 5টা কোশ্চেন হয়তো আলাদা হতে পারে, সেটা আমার স্বাভাবিক, 5টা কোশ্চেন আলাদা হতেই পারে, ম্যাক্সিমাম কোশ্চেন তার মধ্যে আমার করা। তাহলে এই হচ্ছে আমার মানডে থেকে শিডিউল। তাহলে শিডিউলভাবে পড়ার এটাই হচ্ছে মেন ফায়দা। শিডিউলভাবে এইভাবে লোকজন পড়ে, এটা ভাবে পড়া উচিত অ্যাকচুয়ালি। নাহলে তুই আজকে হ্যালো অ্যালকেন নিয়ে বসলি, তোর হ্যালো অ্যালকেন পড়তে গিয়ে মনে হবে আমার ওই চ্যাপ্টারটা হয়নি, তুই হ্যালো অ্যালকেন বাদ দিয়ে ওটা পড়বি, ওটা পড়তে গিয়ে মনে হবে তোর ওই চ্যাপ্টার হয়নি, তাহলে কোনোটাই হবে না। যেটা বছরের শুরু থেকে তুই হয়তো করে আসিসনি, ফলো করিসনি, যার ফলে তুই এখন হয়তো ওইটা ভুগছিস, নিজে ভুগবি। ঠিক আছে, তাহলে এই জন্য আমি এখানে বছরের শুরু থেকে শিডিউলভাবে পড়েছি। আমার মনে হয় তুইও এখানে ফলো করেছিস, না করে থাকলে এবার কীভাবে ওভারকাম করবি এবার সেটা তুই বুঝবি। ঠিক আছে, তাহলে সিলেবাস আমার এখানে শেষ। চল তাহলে বই বার কর, বইয়ের মধ্যে চলে যাবো হচ্ছে ডিএনডে ব্লক। ক্লাসের শুরুতেই তোকে বলে দিচ্ছি ডিএনডে ব্লকের ম্যাক্সিমাম কোশ্চেন আমি তোকে পাঠিয়ে দিয়েছি, বাড়িতে তুই পড়বি, পড়ে না বুঝতে পারলে আমাকে বলবি, আমি ওই কোশ্চেনগুলো ধরে ধরে তো কিন্তু তোকে বোঝাবো না। ওই কোশ্চেনগুলো ভাই একইভাবেই সারা জীবন ধরে আসছে, ওই একই কোশ্চেন, ওখান থেকেই ঘুরিয়ে ফিরে কোশ্চেনগুলো আসে। তাহলে ওই কোশ্চেন তুই বাড়িতে পড়বি। আর আমি আজকে তোকে বলে দিলাম সিমিলারতে KMNO4 এর রিয়াকশন আমি তোকে 2 দিনের মধ্যে পাঠিয়ে দেবো, যেভাবে আমি তোকে K2CR207 পাঠিয়েছিলাম KMNO4 পাঠাবো। তাহলে হচ্ছে আমার ডিএনডে ব্লকের পার্ট। আচ্ছা, ডিএনডে ব্লকের মধ্যে একটু বইয়ের মধ্যে মার্ক করা শুরু করি। যার যার কাছে এনসিআরটি আছে ভালো, যার যার কাছে এনসিআরটি নেই পাশের জন্য এটা দেখবো বা খাতার মধ্যে লিখে রাখবো।
ফার্স্ট পেজ এনসিআরটির মার্ক করছি, তুই বাড়িতে রিডিং দিবি চাইলে, কিন্তু রিডিং আমার মনে হয় না তুই চাইলে দিতে পারিস রিডিং, যারা যেইবার নিতে হবে তাদের তো পুরোটাই রিডিং দিতে হবে। বোর্ড এক্সামে কিন্তু ভাই অতটা ডিটেলসে কোশ্চেন, চল দেখ ফার্স্ট পেজে চলে যায়, একদম ডিএনডে ব্লকের ফার্স্ট পেজ এনসিআরটির মধ্যে। যাদের কাছে নেই তারা, যাদের কাছে ফোন আছে ফোনের মধ্যে মার্ক করতে পারিস, বা যার কাছে ফোনের মধ্যে না খাতা একদম লিখে রাখবি। ফার্স্ট পেজে লাস্ট ক্লাসে পড়েছিলাম হচ্ছে দেখ এফ ব্লক কেমিস্ট্রি। এফ ব্লকের মধ্যে ভাই কেন ল্যান্থানাইট কন্ট্রাকশন হয়, ল্যান্থানাইট কন্ট্রাকশন উপর শর্ট নোট বহুদিন আগে পাঠানো ছিল, ডিএনডে ব্লকের কোশ্চেন যখন পাঠিয়েছিলাম তখন আমার পাঠানো আছে। আমার কাছে কোন দিনে কোন কোশ্চেন লিখেছে আমার কাছে সব হিসাব আছে, প্রত্যেক দিনের কোশ্চেন কোন দিনকে কোশ্চেন পাঠিয়েছি গ্রুপে সব আমার কাছে লেখা আছে। তুই যদি বলিস যে পাঠানো হয়নি, আমি বলে দেবো কোন দিনে পাঠাচ্ছি। আমি আর রিসেন্ট আমি করবো না, রিসেন্ট আমি স্বাভাবিকভাবেই করবো না। তুই ডাউনলোড করিস নি, তোর দায়িত্ব, আমার তো কিছু করার নেই। তোর বন্ধু যদি তোকে ভালোবাসে তাহলে পাঠাবে, নাহলে ভাই যদি ভালো না বাসে তাহলে পাঠাবে না, হয়ে গেল। তাহলে বুঝবি এই পৃথিবীটা বড্ড নিষ্ঠুর। হ্যাঁ ভাই নিষ্ঠুর। দেখ এফ ব্লক লাস্ট ক্লাসে পড়েছিলাম। এ ব্লকে আমার স্টার্ট হয়েছিল কোথা থেকে? এ ব্লক স্টার্ট হয়েছিল হচ্ছে ল্যান্থানামের পর থেকে স্টার্ট হয়েছিল আমার এ ব্লক। ল্যান্থানাম কিন্তু আমার ডি ব্লক এলিমেন্ট, এটা আমি লাস্ট ক্লাসে তোকে বলেছিলাম, কারণ ল্যান্থানামের আউটার মোস্ট আমার ডিতে ইলেকট্রন আছে। ডি ব্লক আমার কোথা থেকে স্টার্ট হচ্ছে? ডি ব্লক আমার স্টার্ট হচ্ছে, আগের দিন পিরিয়ড টেবিলে একটা সুন্দর করে স্ট্রাকচারে গেছিলাম, আজকে রাখছি না, গ্রুপ নাম্বার 3 থেকে গ্রুপ নাম্বার 12, এই হচ্ছে আমার ডি ব্লক এলিমেন্টগুলো আমার থাকে। এইবারে ফার্স্ট গ্রুপটা যেটা আছে, ফার্স্ট গ্রুপটা তুই পিরিয়ড টেবিলের দিকে তাকা। ফার্স্ট গ্রুপটা যেটা আছে গ্রুপ নাম্বার 3, পিরিয়ড নাম্বার কত ওটার পিরিয়ড নাম্বার হচ্ছে 4। পিরিয়ড নাম্বার 4 গ্রুপ নাম্বার 3, আমার যে ফার্স্ট এলিমেন্ট আছে আর যে লাস্ট এলিমেন্ট আছে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, এসসি থেকে জিঙ্ক, সেই স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পুরোটাই আমার কি ভাই সবার আউটার মোস্ট শেল হচ্ছে আমার কে 4s হলেও ইলেকট্রন আমার শেষে কোথায় ঢোকে? 3Dতে। সবার শেষে আমার ইলেকট্রন ঢোকে হচ্ছে 3Dতে। হ্যাঁ ভাই 3Dতে। তাহলে ওইটাকে আমার বলেছে 3D ব্লক এলিমেন্ট, ঠিক আছে? 3D ব্লক এলিমেন্ট। তাহলে সিমিলার ওয়েতে 3D ঠিক নিচেরটা হচ্ছে 4D ব্লক এলিমেন্ট। তাহলে স্ক্যান্ডিয়ামের নিচে মানে গ্রুপ নাম্বার যাদের হচ্ছে 12, খুব ভালো কথা, কিন্তু পিরিয়ড নাম্বার যার 5, পিরিয়ড নাম্বার 5গুলো হচ্ছে আমার 4D ব্লক এলিমেন্ট। পিরিয়ড নাম্বার 4 হচ্ছে আমার 3D ব্লক এলিমেন্ট, পিরিয়ড নাম্বার 5 হচ্ছে আমার 4D ব্লক এলিমেন্ট, পিরিয়ড নাম্বার 6 হচ্ছে আমার, তারপরেরটা হবে 5D ব্লক এলিমেন্ট, আর তারপরেরটা ভাই আমার আছে যারা, তারা হচ্ছে আমার 6D ব্লক এলিমেন্ট, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার কোনটা কী ব্লক এলিমেন্ট বুঝলাম। এইবারে অলরেডি ভাই আমি যখন কোঅর্ডিনেশন চ্যাপ্টার পড়েছিলাম, কোঅর্ডিনেশন চ্যাপ্টার পড়ার সময় দেখ আমি ওই প্রত্যেকটার ইলেকট্রনিক কনফিগারেশন মনে রেখেছিলাম। স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক আমার কাজে লাগে, তোকে তো হাইব্রিডেশন শো করতে বলবে, কোঅর্ডিনেশন চ্যাপ্টার এখানে পড়া আছে। হাইব্রিডেশন শো করতে হলে তোকে ভাই ইলেকট্রনিক কনফিগারেশন বলে দেবে না, নিজেকে লিখে পেয়ারিং টেয়ারিংয়ের ব্যাপার স্যাপার তোকে করতে হবে, তো ওগুলো তুই পড়েছিস অলরেডি। তো সেখানে আমি ইলেকট্রনিক কনফিগারেশন যেহেতু মনে রেখেছিলাম, ডি ব্লক এলিমেন্টগুলোর ক্ষেত্রে কী থাকে, ম্যাক্সিমাম এলিমেন্টের আমার যেটা থাকে হচ্ছে ভাই ডি এর মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন আমার থাকে। ম্যাক্সিমামের জন্য আমি কী পাবো? ডি এর মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন পাবো। তো ডি এর মধ্যে যদি আনপেয়ার্ড ইলেকট্রন পাই, যত আমার আনপেয়ার্ড ইলেকট্রনের নাম্বার বাড়বে তত আমার কী হবে, এই কনসেপ্ট তো ডিটেলসে নেই, যত আমার নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বাড়বে তত আমার কী হবে, যদি আমার আনপেয়ার্ড ইলেকট্রন বাড়ে তাহলে তুই ভাব ভাই এটা সবাই মেটাল, ঠিক আছে? এটা হচ্ছে আমার মেটাল, একটা মেটাল আরেকটা মেটালের সাথে এরও একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এরও ধর একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, একটা মেটাল আরেকটা মেটালের সাথে মেটালিক বন্ড ফর্ম করে রাখবে। মেটালিক বন্ড সম্পর্কে ডিটেলসে আমাকে এই মুহূর্তে জানতে হবে না। একটা মেটাল আরেকটা মেটালের সাথে মেটালিক বন্ড ফর্ম করবে, ওই মেটাল আরেকটার সাথে মেটালিক বন্ড ফর্ম করে, ভাই সবাই সবার সাথে মেটালিক বন্ড ফর্ম করে যাচ্ছে, ঠিক আছে? মেটালিক বন্ড ফর্ম করতে থাকছে। তাহলে যত নাম্বার অফ আনপেয়ার্ড বাড়বে ইলেকট্রন, যত নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বাড়বে তত আমার ভাই মেটালিক বন্ড ফর্ম হওয়ার এক্সটেন্টটা আমার বাড়বে। যত নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বাড়বে তত হচ্ছে আমার ভাই মেটালিক বন্ড ফর্ম হওয়ার এক্সটেন্টটা আমার বাড়বে। এখান থেকে একটা তোর কোশ্চেন আসে যে ভাই জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি, দেখবি জিঙ্কের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে আমার কি 3D10, D10 হোক, বা জিঙ্কের নিচে আছে কি আমার ক্যাডমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে 4D10, ওর ঠিক নিচে যেটা আছে। তাহলে ওদের দেখ D10 মানে কি, ডি আমার পুরোপুরি ভর্তি, তাহলে কোনো আনপেয়ার্ড ইলেকট্রনই নেই। তাহলে যদি কোনো আনপেয়ার্ড ইলেকট্রন না থাকে তার মানে কি বলতে ভাই ওরা মেটালিক বন্ড অত ভালো ফর্ম করতে পারে না। ওই জন্য জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি ওদেরকে বলেছে আমার সফট মেটাল। একটা কোশ্চেন কালকে পাঠিয়েছিলাম, জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি হচ্ছে আমার সফট মেটাল আর বাকিগুলো কেন আমার হার্ড মেটাল, এই হচ্ছে আমার রিজন। এই কোশ্চেন তোকে পরীক্ষায় দেবে, ভাই জিঙ্ক ক্যাডমিয়াম অ্যান্ড মার্কারি আর সফট মেটাল, এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন গেল। এটার অ্যান্সার আমার আনপেয়ার্ড ইলেকট্রন দিয়ে যাচ্ছে। তাহলে মেন ফান্ড হচ্ছে আমার এটাই, আনপেয়ার্ড ইলেকট্রন আমার থাকলো তাহলে হচ্ছে আমার মেটালিক বন্ডের এক্সটেন্ট আমার বাড়বে। ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। সিমিলার হতে যত আমার আনপেয়ার্ড ইলেকট্রন বাড়বে তত আমার কী হবে, আমি পড়েছি কোঅর্ডিনেশন চ্যাপ্টারে, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বাড়লে আমার কী হয় ভাই, প্যারাম্যাগনেটিক প্রপার্টিও বাড়ে। প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক তোকে কোঅর্ডিনেশন চ্যাপ্টারে তোকে জিজ্ঞেস করতো, ডায়াম্যাগনেটিক হবে না প্যারাম্যাগনেটিক হবে। তাহলে প্যারাম্যাগনেটিক মানে কী ছিল ভাই, যার মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, আর ডায়াম্যাগনেটিক মানে কি, যার মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন নেই। প্যারাম্যাগনেটিক হলে আমার কী হবে ভাই, প্যারাম্যাগনেটিক হলে আমার ইলেকট্রন ম্যাগনেটিক ফিল্ডকে কী করবে, রিপেল করবে, তাই না? এগুলো পড়েছিলাম।
ম্যাগনেটিক ফিল্ডের সাথে আমার ইন্টারাকশন করবে। আচ্ছা, ফর্মুলা ছিল আমার ভাই ম্যাগনেটিক মুভমেন্ট বার করার, কোন চ্যাপ্টারে পড়েছিলাম? কোঅর্ডিনেশন। দুটো বার n × n+2 ইউনিট ছিল আমার বোর ম্যাগনেটন। এই ছিল আমার কোঅর্ডিনেশন চ্যাপ্টারে পড়া ম্যাগনেটিক প্রপার্টি, ম্যাগনেটিক প্যারাম্যাগনেটিজম। তাহলে সিমিলার হতে ভাই এখানেও যত আমার নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বাড়বে তত আমার কী হবে, তত আমার প্যারাম্যাগনেটিক প্রপার্টি বাড়বে। এই জন্য তোর আরও একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে আমার কি ডি ব্লক এলিমেন্টগুলোর আমার কেন হচ্ছে ভাই ম্যাগনেটিক প্রপার্টি থাকে বা ম্যাগনেটিক বিহেভিয়ার থাকে, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার ভাই ডি ব্লক এলিমেন্টগুলোর কেন ম্যাগনেটিক প্রপার্টি থাকে সেটা। এই কোশ্চেনটা তোর পরীক্ষাতে আসবে। সিমিলার আর একটা কোশ্চেন আছে ভাই, ট্রানজিশন এলিমেন্ট। কপারকে কি ট্রানজিশন এলিমেন্ট বলা যায়? এটা বহুদিন আগে তোকে পাঠিয়েছিলাম খাতার মধ্যে, বার কর দেখি খাতার মধ্যে ডি&ডি ব্লকের কোশ্চেনগুলো আছে লেখা, বার কর। আগে যেগুলো পাঠিয়েছিলাম, অনেকদিন আগে যেগুলো পাঠিয়েছিলাম, বার কর দেখি খাতার মধ্যে। বহুদিন আগে যেগুলো পাঠিয়েছিলাম ডি&ডি ব্লকের। খাতায় কি লিখেছিস বাড়িতে? কেউ খাতায় লিখতিস? সোমবার থেকে প্রত্যেকটা খাতা নিয়ে আসবি, ঠিক আছে? যার যার যে কটা কেমিস্ট্রি খাতা আছে, অর্গ্যানিক হোক, ইনঅর্গ্যানিক হোক, ফিজিক্যাল হোক, রাফ খাতা হোক, ফেয়ার খাতা হোক, যা আছে সব নিয়ে আসবি সোমবার থেকে। এমন কিছু তোর কষ্ট হবে না এই কটা খাতা নিয়ে আসতে, ঠিক আছে? সোমবার থেকে সব কটা খাতা নিয়ে আসবি। আমি আর আলাদা করে হোয়াটসঅ্যাপে কিন্তু বলবো না, যারা যারা ক্লাসে আসেনি তারাও নিয়ে আসবে। তারা কীভাবে জানবে আমি জানি না, তারা কীভাবে জানবে, ঠিক আছে? সোমবার থেকে যে কটা খাতা আছে সব খাতা নিয়ে আসবি, ওকে? আমি তো এখন তোকে নতুন করে কিছু বোঝাবো না, আমি খাতার মধ্যে জাস্ট বলবো। খাতার মধ্যে পেয়েছিস? খাতার মধ্যে বার কর। কপারকে কি ট্রানজিশন এলিমেন্ট বলা যায়? ক্যান কপার কল্ড আ ট্রানজিশন এলিমেন্ট? এই কোশ্চেন পাঠানো আছে, বার কর। পাওয়া গেছে খুঁজে? এটা পাঠিয়েছিলাম 14 জুন। খাতার মধ্যে বার করে রাখ। পেয়েছিস? কোশ্চেনটা আছে হচ্ছে হোয়াই কপার ইজ কল্ড আ ট্রানজিশন মেটাল। হোয়াই কপার ইজ কল্ড আ ট্রানজিশন মেটাল। হোয়াই কপার ইজ কল্ড আ ট্রানজিশন মেটাল। 14 জুন, মানে বুঝতে পারছিস কতদিন আগে? তো কোথাও তোর এতদিন আগে থেকে ডি ব্লক এলিমেন্টের এসব কোশ্চেন অ্যান্সার মুখস্থ করা স্টার্ট হয়নি। হোয়াই কপার ইজ কল্ড আ ট্রানজিশন এলিমেন্ট। পেয়েছিস খুঁজে? কী লেখা আছে অ্যান্সার? আচ্ছা, ট্রানজিশন এলিমেন্ট কারা? বেসিক্যালি ট্রানজিশন মেটাল তাদেরকে বলে যার আমার আউটার মোস্ট শেলে অন্তত একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে। কোথায়? যার হচ্ছে আমার ডিতে মিনিমাম একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে নিউট্রাল ভার্সানে, অথবা ভাই ওই এলিমেন্টগুলো কোনো স্টেবল আয়নিক ভার্সানে। ট্রানজিশন এলিমেন্ট কাদেরকে বলে? ট্রানজিশন মেটাল বলে হচ্ছে যাদের আমার কি থাকবে, যাদের হচ্ছে আমার ভাই ট্রানজিশন মেটাল ওই জন্য বলে না, ট্রানজিশন মেটাল আমার বলে হচ্ছে বেসিক্যালি এস ব্লক আর পি ব্লকের মাঝখানে আছে বলে ট্রানজিশন বলে, দুটোর মাঝখানে আছে, এসপি এর মাঝখানে আছে বলে অ্যাকচুয়ালি ট্রানজিশন বলে। তো সেটার কোশ্চেন তোকে কোনোদিনও জিজ্ঞেস করবে না, ক্লাস 12 কেউ করবে না, তোকে জিজ্ঞেস করবে কপারকে কি ট্রানজিশন বলা যায়? আচ্ছা, এস আর পি এর মাঝখানে যারা আছে তার মধ্যে ট্রানজিশনের ডেফিনেশন কীরকম বলা হয়? ডি ব্লক এলিমেন্টগুলো যার আউটার মোস্ট শেলে, মানে 3Dতে হোক, 4D হোক বা 5Dতে আমার কি আছে? আইদার আনপেয়ার্ড ইলেকট্রন আছে নর্মাল নিউট্রাল ভার্সানে, অর আমার ওই এলিমেন্টগুলোর স্টেবল আয়নিক ভার্সানে আউটার মোস্ট শেলে আনপেয়ার্ড ইলেকট্রন আছে। সেগুলো আমার কী হবে? সেগুলো হচ্ছে আমার ট্রানজিশন এলিমেন্ট, ঠিক আছে? ট্রানজিশন মেটাল। এইবারে দেখ ভাই কপার, কপারের আউটার মোস্ট শেল, কপারের অ্যাটমিক নাম্বার কত? দেখ কপারের অ্যাটমিক নাম্বার কত? কপারের অ্যাটমিক নাম্বার কত? 29। ইলেকট্রনিক কনফিগারেশন 4s1 3d10, 4s1 3d10। কপারের দেখ আউটার মোস্ট শেলে আমার ভাই কত আছে ইলেকট্রন? D10 আছে, S1 আছে, ডিতে তো পুরোপুরি ভর্তি। তাহলে কপারকে নিউট্রাল কন্ডিশনে দেখলে কিন্তু ট্রানজিশন মেটাল বলা যাবে না। আচ্ছা, এইবারে ধর আমি কি করলাম, কপারের আয়ন, কপারের কী কী আয়ন পসিবল হয়? একটা কপার +1 আর একটা হচ্ছে কপার +2। কিউপ্রাস আর কিউপ্রিক কোন ক্লাসে পড়েছি? ছোটোবেলায় পড়েছি ভাই, ক্লাস 9-10-এ পড়েছিলাম। দুখানা আয়ন হয় কিউপ্রাস কিউপ্রিক। তো আমার যদি কপার +1 হয়, কপার +1 এর ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে? 4s0 310। দেখ আমার এখনও ভাই ডিতে 10খানা আছে, তাহলে ভাই কপার +1
কপার প্লাস ওয়ানের থেকে কপার প্লাস ওয়ান বা এটা আয়ন ভালোই স্টেবল আয়ন, কপার প্লাস ওয়ান তো স্টেবল। আমি এখন কপার প্লাস ওয়ান আর কপার প্লাস টু এর স্টেবিলিটির কম্পেয়ার করছি না, কিন্তু ওটাও তোর আরেকটা কোশ্চেন আছে, অ্যাকোয়াস সলিউশনে কপার প্লাস ওয়ান আর কপার প্লাস টুর মধ্যে কোনটা বেশি স্টেবল। দেখবি পাঠিয়ে দিয়েছি কালকে, পাঠিয়েছি বা আগে হয়তো পাঠিয়েছিলাম, কপার প্লাস ওয়ান আর কপার প্লাস টুর মধ্যে কোনটা বেশি স্টেবল অ্যাকোয়াস সলিউশনে। এটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম যা আছে ধরে মুখস্থ করে ফেলবি, ওগুলো তো মুখস্থ করে যাবে একদম। আচ্ছা, তো কপার প্লাস ওয়ান গেল আমার ভাই 4s0 310। কপার প্লাস টু কী হবে? D9 ভাই, D9 মানেই আমার একখানা আনপেয়ার্ড ইলেকট্রন থেকে যাবে, D9 মানেই বুঝতে পারছি একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে। কপার প্লাস টু তো আমার ভালো মতন স্টেবল ভাই, কপার প্লাস টু সল্ট আছে, কপার সালফেট, অনেক কিছুই আছে কপার প্লাস টু। তাহলে এই জন্য আমার বেসিক্যালি কপারকে আমি ট্রানজিশন মেটালই বলবো। এইবারে যে কোশ্চেনটা পাঠিয়েছিলাম ওটার অ্যান্সারটা কী লেখা আছে, কী লেখা আছে পর দেখি, কি একজন বল কী আছে, তুই খাতায় লিখেছি এত মনীষা, এগুলো এই ফোনের মধ্যেই আছে এগুলো। আচ্ছা বল কী লেখা আছে বল। ঠিক আছে চল বুঝে গেছি। পরের কোশ্চেন যদি আমি তোকে বলি, এবার তুই বলবি জিঙ্ককে কি ট্রানজিশন মেটাল বলা যায়? জিঙ্ককে কি ট্রানজিশন মেটাল বলা যাবে? জিঙ্কের ভাই আমার ইলেকট্রনিক কনফিগারেশন কি, অ্যাটমিক নাম্বার কত জিঙ্কের? 30। ইলেকট্রনিক কনফিগারেশন 4s2 310। আচ্ছা ডিতে ভাই 10খানা আছে। জিঙ্কের আয়ন কি হয়? জিঙ্ক প্লাস ওয়ান। এখন যদি পড়িসনি জিঙ্ক প্লাস ওয়ান হয় কিনা, তুই জানিস না ভাই জিঙ্ক প্লাস ওয়ান হয়নি, কোনো এক্সাম্পল দেখিস নি। জিঙ্ক প্লাস ওয়ান যদি হয় তাহলে দেখো 4s1 310 থাকবে, আর ভাই জিঙ্কের স্টেবল হচ্ছে জিঙ্ক প্লাস টু, 4s2 310। তো জিঙ্ক প্লাস টু দেখো আমার ডিতে 10খানাই থাকলো, তাহলে ভাই ডি পুরোপুরি ফুলফিল্ড। ওই জন্য জিঙ্কের ট্রানজিশন মেটাল কিন্তু অ্যাকচুয়ালি বলা উচিত না। জিঙ্কে কি আমার ট্রানজিশন মেটাল বলে? জিঙ্কে আমার ট্রানজিশন মেটাল কিন্তু বলে না, ওই জন্য এই একটা কোশ্চেনও তোর আছে ভাই, জিঙ্ক ইজ নট কল্ড ট্রানজিশন মেটাল। এটা কি পাঠিয়েছি? আচ্ছা চল যাই হোক, এটা আমি পাঠিয়ে দেবো, যেগুলো এগুলো পাঠানো আছে আমি বললাম তো 10টার মতন কোশ্চেন তো বাকি আছে। তাহলে হচ্ছে আমার ভাই ট্রানজিশন মেটাল কাদের বলে বুঝতে পেরেছি। এখন বইয়ের মধ্যে চলে আসি, বইয়ের মধ্যে মার্ক করা শুরু করবো। চল একদম ফার্স্ট পেজে ফার্স্ট লাইনে লেখা আছে ডি ব্লক। সেকেন্ড লাইনে লেখা আছে গ্রুপ নাম্বার 3 to 12। লাস্ট লাইনটা ফার্স্ট প্যারার, the names transition metals and inert transition metals are often used to refer the elements of D and A block elements. ট্রানজিশন মেটাল আমি কাকে বলি? ডি কে, আর ইনার ট্রানজিশন বলি হচ্ছে ভাই আমার এ ব্লককে। আচ্ছা পরের প্যারায় চলে যাচ্ছি। ফার্স্ট লাইন 3D সিরিজ কোথা থেকে কতটা? স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক। 3D সিরিজ স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক মানে বুঝতে পারছি ভাই 3D। 4D সিরিজ আজ অব্দি কখনো জিজ্ঞেস করেনি 4D সিরিজ কারা। সিমিলারলি 5D সিরিজও তোকে জিজ্ঞেস করেনি কারা। আচ্ছা থার্ড প্যারার ফার্স্ট লাইন কি আছে? ফার্স্ট লাইন স্ট্রিক্টলি স্পিকিং বলে কোনো কথা আছে নাকি কোথাও? স্ট্রিক্টলি স্পিকিং। আচ্ছা থার্ড প্যারার এরকম লেখা আছে, আর ট্রানজিশন এলিমেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ওয়ান হুইচ হ্যাজ ইনকমপ্লিটলি ফিল্ড ডি অরবিটালস ইন ইটস গ্রাউন্ড স্টেট অর ইন এনি ওয়ান অফ ইটস অক্সিডেশন স্টেট। লেখা আছে? আচ্ছা ওটা মার্ক কর। আর ট্রানজিশন এলিমেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ওয়ান হুইচ হ্যাজ ইনকমপ্লিটলি ফিল্ড ডি অরবিটালস ইন ইটস গ্রাউন্ড স্টেট or in any one of its oxidation states. এটা হচ্ছে আমার ভাই ডেফিনেশন। কার ডেফিনেশন? ট্রানজিশন মেটালের ডেফিনেশন। তোরা কি পুরো বইটাই হাইলাইট করবি বা হাইলাইটার নিয়েছিস? আরে হাইলাইট লোকে সেই একটা জাস্ট কিওয়ার্ড করে, পুরোটা হাইলাইট করে কী হবে? করতে পারিস চাইলে ভাই, তোর বই যা ইচ্ছা করবি। ঠিক আছে চল না ভাই, লোকের স্ট্র্যাটেজি আলাদা আলাদা হতেই পারে, তুই যারা করতে পারিস, অসুবিধার কিছু নেই, দেখতে ভালো লাগবে না।
তোরই একসময় বিরক্তি লেগে যাবে। পুরো বইটা যদি লাল হয়ে থাকে তাহলে আমি তো সবই ভাই পুরোটাই পড়ছি। জাস্ট একটা কিওয়ার্ডটা লোকে হাইলাইট করে দেখ, আর বাকিটা ভাই এমনি মার্ক করলাম। চল তারপরে দেখ, তারপর লাইনটা কি লেখা আছে দেখ তো, জিঙ্ক, ক্যাডমিয়াম অ্যান্ড মার্কিউরি অফ গ্রুপ 12 হ্যাভ ফুল D10 কনফিগারেশন in their ground state as well as in their common oxidation states and hence are not regarded as transition metals। লেখা আছে এত অবধি? ওটা মার্ক কর, ওটা সেকেন্ড কোশ্চেন হিসেবে মার্ক কর। ঠিক আছে চল নেক্সট প্যারা। নেক্সট প্যারায় কিছু নেই, তুই রিডিং পড়বি বাড়ি গিয়ে। চলে আসি তারপরে একটা কোশ্চেন কালকে পাঠিয়েছিলাম, এনথ্যালপি অফ অ্যাটমাইজেশন। এনথ্যালপি অফ অ্যাটমাইজেশন কী ছিল কোশ্চেন? এনথ্যালপি অফ অ্যাটমাইজেশন ছিল হচ্ছে বেসিক্যালি ট্রানজিশন মেটালগুলোর এনথ্যালপি অফ অ্যাটমাইজেশন হাই হয়, হাই। হোয়াই ট্রানজিশন মেটালস হ্যাভ হাই এনথ্যালপি অফ অ্যাটমাইজেশন। ক্লাস 11 যখন থার্মোডাইনামিক্স চ্যাপ্টার পড়েছিলাম তখন এখানে এনথ্যালপি অফ অ্যাটমাইজেশন বলে একটা টার্ম তোকে বলেছিলাম। আরও জিনিসপত্র ছিল হেসেস ল অফ থার্মোডাইনামিক্সের মধ্যে, মনে আছে আমি অঙ্ক করতাম হেসেস ল অফ থার্মোডাইনামিক্স। যারা কিছুই পড়িনি ক্লাস 11 তাদের মনে থাকার কথা নয়। হেসেস ল অফ থার্মোডাইনামিক্স বলে একটা জিনিস ছিল ভাই, এনথ্যালপি অফ ফর্মেশন, রিয়াকশান লিখতাম, ফর্মেশন রিয়াকশান লিখে তারপর অঙ্ক করতাম, এইভাবে করতাম। ক্লাস 11 ছিল এনথ্যালপি অফ ফর্মেশন, এনথ্যালপি অফ অ্যাটমাইজেশন, এনথ্যালপি অফ কম্বাশন, হেসেস ল ছিল এইসব জিনিসগুলো। এনথ্যালপি অফ অ্যাটমাইজেশন মানে হচ্ছে, তোকে আমি এখন ক্লাস 11 অত ডেফিনেশন মনে রাখার দরকার নেই, তুই সিম্পলি মনে রাখবি ভাই মলিকিউল হোক বা কম্পাউন্ড যাই হোক, আমি ভাই ওখান থেকে অ্যাটম বানাতে গেলে যে অ্যামাউন্টে হিট আমার অ্যাসোসিয়েটেড, আমার যাই যে ফর্মে থাকুক ওখান থেকে আমি অ্যাটম বানাবো। সাপোজ আমার কাছে হচ্ছে O2 মলিকিউল, O2 হচ্ছে আমার ভাই মলিকিউল, O2 মলিকিউলকে ধর আমি ভেঙে অক্সিজেন অ্যাটমে কনভার্ট করবো, তাহলে এর জন্য যে আমার অ্যামাউন্ট অফ হিট অ্যাসোসিয়েটেড সেটাকেই বলে হচ্ছে আমার এনথ্যালপি অফ অ্যাটমাইজেশন। আর তোকে ডিটেলসে কিছু মনে রাখতে হচ্ছে না। এনথ্যালপি মানে কি ছিল? এনথ্যালপি মানে ক্লাস 11 পড়েছিলাম, এনথ্যালপি মানে ছিল হচ্ছে হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। কনস্ট্যান্ট প্রেশারের হিট এইটাকে বলে হচ্ছে আমার এনথ্যালপি, আর কনস্ট্যান্ট প্রেশারে সরি কনস্ট্যান্ট ভলিউমে হিট ওটাকে আমার বলে হচ্ছে বেসিক্যালি ইন্টারনাল এনার্জি। এগুলো ক্লাস 11 টার্ম। যাই হোক, এনথ্যালপি মানে আমি সিম্পলি মনে রাখছি হিট। তার মানে আমার কি ভাই, অ্যাটম বানাতে হলে কোথা থেকে অ্যাটম বানাবো? মলিকিউল ভেঙে। মলিকিউল ভেঙে আমি অ্যাটম বানাচ্ছি, সেই প্রসেসটার সাথে যে অ্যামাউন্টের এনার্জি অ্যাসোসিয়েটেড সেটাকে আমার বলেছে এনথ্যালপি অফ অ্যাটমাইজেশন। তাহলে আমার কী করতে বলেছে? আমাকে বলেছে ট্রানজিশন মেটালগুলোর এনথ্যালপি অফ অ্যাটমাইজেশন হাই হয়। কেন হাই হয় এটার কোশ্চেন পাঠানো আছে, এটা আমি বইয়ের মধ্যে মার্ক করবো না। হাই হওয়ার কারণ কি? কারণ ট্রানজিশন মেটালগুলো আমার মেটালিক বন্ড ফর্ম করে বসে থাকে। তাহলে আমার ভাই অ্যাটমে কনভার্ট করতে হলে কী করতে হবে? মেটালিক বন্ড ভাঙতে হবে। তাহলে মেটালিক বন্ডগুলো যেহেতু স্ট্রং, তাহলে ভাঙতে হলে আমাকে কি বেশি এনার্জি দিতে হবে, তার মানে আমার এর এনথ্যালপি অফ অ্যাটমাইজেশন হাই। এই হচ্ছে তোর কোশ্চেন, ঠিক আছে? এই হচ্ছে আমার অ্যান্সার। এটাই তোর ঘুরিয়ে পিছিয়ে লেখা আছে, ঘুরিয়ে পিছিয়ে না সিম্পলভাবেই লেখা আছে। আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, মেটালিক বন্ড ফর্ম করে, ভাঙতে হলে তোকে ভাই বেশি এনার্জি দিতে হবে, কারণ না ভাঙলে আমি ভাই না ভাঙলে আমি এরকম সিম্পল অ্যাটমে কনভার্ট করবো কীভাবে? তাহলে এই হচ্ছে আমার হচ্ছে এনথ্যালপি অফ অ্যাটমাইজেশন হাই। ডিএনএ ব্লকের পরীক্ষা অনেক পরে বলেছিলাম তো, মাঝখানে একদিন পরীক্ষা নেবো, কারণ আমাদের দুখানা ক্লাস ডিউ থাকবে। ডিউ মানে কি, শিডিউলের মধ্যে পুরোটাই ম্যানেজ করা আছে। ডিএনএ ব্লকের একটা পরীক্ষা নেবো এই বড় পরীক্ষার আগে, ডিসেম্বরের শেষ দিকে বা জানুয়ারির শুরুর দিকে। চল তারপর হচ্ছে দেখ পয়েন্ট, দ্য ট্রানজিশন এলিমেন্টস বলে তোর বইয়ে স্টার্ট হচ্ছে নতুন জিনিস। ওটা কত নম্বর পয়েন্ট? সামথিং পয়েন্ট 1। কত পয়েন্ট 1? 4.1, তাই তো? 4.1 পরে 4.2 ইলেকট্রনিক কনফিগারেশন অফ ডি ব্লক এলিমেন্ট। জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন তোর কাছে পাঠানো ছিল। আচ্ছা এইবার আমি যেটা বলছি সেটা মার্ক করবো। দেখ 4 নাম্বার লাইনটাতে ওর মধ্যে পাবি এক্সেপশন আছে, কিছু এক্সেপশন আছে। কেন? আর কেন এক্সেপশন? কোনটার এক্সেপশন? সাপোজ ক্রোমিয়াম কেন 4s1 3d5 হয়, ঠিক আছে, ওটার এক্সেপশন। কপার কেন ভাই 4s1 3d10 হয়? এক্সেপশনের কারণ কি? যদিও জিজ্ঞেস করেনি ভাই, এটা ক্লাস 11 জিজ্ঞেস করতো। ভেরি লিটিল এনার্জি ডিফারেন্স বিটুইন n-1 d অ্যান্ড ns অরবিটালস। মার্ক করে রাখ কেন আমার এক্সেপশনাল ইলেকট্রনিক কনফিগারেশন ডি ব্লকে দেখা যায়, ডিউ টু ভেরি লিটল এনার্জি ডিফারেন্স বিটুইন n-1 d অ্যান্ড ns অরবিটালস। সাফিসিয়েন্ট টাইম পাচ্ছিস, যার কাছে বই নেই তারা খাতার মধ্যে লিখে রাখবি। আর যদি লিখতে না ইচ্ছা করে তাহলে কিন্তু আমি কিছু জানি না, আমি কিন্তু পরের দিন যে কোনো একদিন চেপে ধরবো যে বইয়ের মধ্যে মার্কিং দেখা বা খাতায় লেখা দেখা, আমি তখন কিছু কিন্তু শুনবো না, ঠিক আছে? সমঝা? বই আনিস নি তো খাতায় লিখবি না? সই পাঠিয়ে দিবি, তাই তো? সেবার তোরা বুঝবি ভাই কি করবি।
ভেরি লিটিল এনার্জি ডিফারেন্স। তো যদি বেশি সময় থাকে তাহলে পাঠাস, ঠিক আছে। ভেরি লিটিল এনার্জি ডিফারেন্স বিটুইন n-1d অ্যান্ড ns অরবিটালস। ক্লিয়ার? আচ্ছা ভাই 4s আর 3dর মধ্যে এনার্জি ডিফারেন্স কম, ওই জন্য ভাই 4s থেকে 3dতে ইলেকট্রন জাম্প করতে পারছে। এই হচ্ছে আমার একটা লাইন, আর কিছু লিখতে হবে না তোকে। আচ্ছা তারপরে চলে যাবো হচ্ছে তারপরে ভাই অনেক সিরিজ ফ্রিজ দেওয়া আছে। সিরিজ দেওয়ার পরে সিরিজের পরে একটা লাইন স্টার্ট হচ্ছে কি, দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ জিঙ্ক, ক্যাডমিয়াম অ্যান্ড মার্কারি আর রিপ্রেজেন্টেড বাই আছে 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 এটা তো আগেও মার্ক করেছি, একই জিনিস লেখা আছে দুবার, ছাড়, এটা আগে মার্ক করা আছে, আগের পেজেই মার্ক করেছি। আচ্ছা তার নিচে একটা এক্সাম্পল আছে বক্সের মধ্যে, এক্সাম্পল আছে, কী আছে এক্সাম্পল? বক্সের মধ্যে এক্সাম্পল কী দেওয়া আছে? অন হোয়াট গ্রাউন্ড ক্যান ইউ সে দ্যাট স্ক্যান্ডিয়াম দেওয়া আছে, দেখ তো। অন হোয়াট গ্রাউন্ড ইউ ক্যান সে দ্যাট স্ক্যান্ডিয়াম ইজ আ ট্রানজিশন এলিমেন্ট বাট জিঙ্ক ইজ নট। এটা ভাই কোশ্চেন অ্যান্সার দুটোই পড়বি, এটা ভাই বুঝেই গেছিস, কোশ্চেন অ্যান্সার দুখানাই পড়বি। ওই ভাই তোকে বলেছে স্ক্যান্ডিয়াম কেন ট্রানজিশন মেটাল, জিঙ্ক কেন ট্রানজিশন মেটাল না, ওই যে ভাই লাস্ট সেলে কী আছে ডি এর উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, এক্সাম্পল পাওয়া গেছে খুঁজে, বক্সের মধ্যে সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা তারপরে চল, তারপরে দেখ ইনটেক্সট কোশ্চেন আছে, তারপরেই ঠিক ইনটেক্সট কোশ্চেন একটা আছে। সিলভার অ্যাটম হ্যাজ কমপ্লিটলি ফিল্ড ডি অরবিটালস ইন ইটস গ্রাউন্ড স্টেট, হাউ ক্যান ইউ সে দ্যাট ইট ইজ আ ট্রানজিশন এলিমেন্ট? এক্স্যাক্টলি কপারের মতন রিজন। হ্যাঁ এজি প্লাস হলে আমার ভাই আর থাকবে না, ঠিক আছে, একদম ওরকম। এটা আমি তোকে পাঠিয়ে দেবো, ঠিক আছে, এটা আমি পাঠিয়ে দেবো। নেক্সট চলে যাবো হচ্ছে ভাই ফিজিক্যাল প্রপার্টি। ফিজিক্যাল প্রপার্টির মধ্যে এই তোকে ডায়াগ্রাম থেকে কোনো কোশ্চেন করবে না, ডায়াগ্রামে কেউ সব জয়েন্টে করে, বোর্ডে তোর এই ডায়াগ্রাম থেকে কোনো কোশ্চেন করবে না। এই ডায়াগ্রামের ফান্ডাটা কি আছে? ফান্ডা হচ্ছে বলছি দেখ, তোরটা একটা ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামটার মধ্যে তুই লাল লাইন দেওয়া আছে তো নিচেরটা, ফোনের মধ্যে কি দেখছিস? আশা করি এনসিআরটির বই দেখছিস, হোয়াটসঅ্যাপ চ্যাট, ইনস্টাগ্রামে চ্যাট, ওগুলো মনে হয় বাইরে গিয়ে করবি। আচ্ছা ডায়াগ্রাম পেয়েছিস খুঁজে? এই ডায়াগ্রামটা কিসের ডায়াগ্রাম? এটা হচ্ছে আমার ভাই মেল্টিং পয়েন্টের ডায়াগ্রাম। আচ্ছা দেখ মেল্টিং পয়েন্টের ডায়াগ্রাম, এর মধ্যে আমি জাস্ট তোকে একটা জিনিস বলবো, যদি এখন অবধি কোশ্চেন করেনি, দেখ ভাই ম্যাঙ্গানিজেরটা দেখ, একদম নিচেরটা যেটা আছে, নিচেরটা যেটা আছে দেখছিস, ম্যাঙ্গানিজে আমার কী হয়েছে দেখ, মেল্টিং পয়েন্ট হঠাৎ